আসসালামু আলাইকুম। এই আজকে শুক্রবারে ছুটির দিনে অবস্থান করছি আমি নরসিংদী জেলার পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়ন পরিষদের আপনার দড়িচর গ্রামে এই যে আপনার যে লিটন ফকিরের উরুস উপলক্ষে আপনার 3 দিনের একটা অনুষ্ঠান চলছে। এই অনুষ্ঠানটা আজকে পর্যবেক্ষণ করতে আসলাম এবং দেখতে আসলাম এবং সেই সাথে আপনাদেরকে মিডিয়ার মাধ্যমে দেখানোর জন্য আসলাম। আমাদের এই অনুষ্ঠানগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দেবেন। গ্রামাঞ্চলে আপনার চতুর্দিকে আপনার এই বৃক্ষরাজি দ্বারা আবৃত আর কি আপনার এই মাজারটা, আপনার এই যে কয়েকটা বাড়িও আছে, একটা গেট বাঁধা হয়েছে আপনার অসম্ভব সুন্দর এই মাজারটা। বছরে প্রায় 2-1 বার এরকম অনুষ্ঠান হয়। তাহলে আবার ভিতরে চলি, আসেন যাই। মাজারের এই পরিবেশের কথাটা যদি আপনাদেরকে বলি তাহলে গ্রামাঞ্চলে একটা মাজার সত্যি বিষয়টা আপনার বাবার মতো, যদিও মাজার হয় কিন্তু ওই রকম আপনার অনুষ্ঠানে ওই রকম জনসমাগম নাই। তবে আপনার এই পরিবেশটা অস্বাভাবিক লাগছে আর কি, দারুণ, ভাষায় বর্ণনা করার মতো না। আপনার এই যে চতুর্দিকে আপনার গাছগুলো এই সম্ভবত এই উরুস অনুষ্ঠান উপলক্ষে আপনার এই যে নিচের এই জায়গাটা পর্যন্ত প্রায় 6 ফুট পর্যন্ত আপনার এই চুন মাখা হয়েছে। চতুর্দিকে আপনার এই যে গ্রাম্য একটা পরিবেশই, আপনার ওইদিকে শুধু আবাদি জমি আর এইদিকে কয়েকটা বাড়ি আছে। আর মাজারটা আর এই রওজাটা আমার এখান থেকে ঠিক 50 ফুট দূরে। আমরা এই যে আপনার রওজাটাতে পরে প্রবেশ করব, আগে আপনার এই যে মাজারের যে চতুর্দিকটা, ওই চতুর্দিকটা আগে পরিদর্শন করে দেখে আসবো, তারপর আমরা রওজার ভিতরে প্রবেশ করবো এবং একজনের কাছ থেকে এই ইতিহাসটা একটু জানবো এবং শোনার চেষ্টা করবো এবং সেই সাথে একটা ক্যামেরা বন্দি করে আপনাদের সামনে এটা উপস্থান করবো। এই মুহূর্তে আমি ঠিক আপনার মাজারের আঙিনায় প্রবেশ করেছি। আপনার এইটা সম্ভবত বসত বাড়ি, নয়তো আপনার এই মাজারের গর্তর হবে। আর এই দিকে হলো আপনার এই যে মাজারের যে রওজাটা হলো এই দিকে, আর এই জায়গায় আপনার ছোট একটা স্থাপনা আছে, স্থাপনাটা সম্পর্কে আমি জানি না, ওইটা আপনার গিয়ে জানবো আর কি। এই আস্তে আস্তে দেখা যাচ্ছে এখন প্রায় আপনার 3:30 বাজে, অনেক মানুষের সমাগম হচ্ছে, আস্তে আস্তে মানুষ আসছে আপনার। এখন আমি ঠিক আপনার এই মাজারের যে উঠোনটা, এই উঠোনটায় অবস্থান করছি। আস্তে আস্তে করে আমরা ডান দিক থেকে ভ্রমণ শুরু করবো। ওই রকম মেলা না আর কি, এই 2-1টা দোকান বসছে আর কি, আপনার মৃৎশিল্পের কয়েকটা দোকান। চলেন এই দোকানটাকে একটু পরিদর্শন করি। আসলে মাজারের ভক্তবৃন্দদের অবস্থা কেমন এইটা আপনার বোঝা যায় কি পরিবেশ পরিস্থিতি দেখলে। আমরা এই যে এই জায়গায় যখন আমরা মাজারে এই যে উরুসে আসলাম, এই জায়গায় আমরা দেখলাম যে মানুষের যে সমাগমটা, এই সমাগমটা আপনার পরিমাপ করলাম কিভাবে, এই যে বাইক দিয়ে আর কি। যে বাইকগুলো আসছে, বাইকগুলো মোটামুটি দামি এবং কয়েকজন ছেলেপেলে যে আসছে ওনারা মানে হায়ার ক্লাসই দেখে বোঝা যায়। জানি না তার রহস্যটা কি, একটু একটু করে দেখবো। আগে এই জায়গায় কয়েকটা দাম জিজ্ঞেস করি। আপনারা আসলে সুলভ মূল্যে এখানে ক্রয় করতে পারবেন। তবে এই যে এই একটা বিষয়, এইটা কি, আমি এইটা কি, ও বত্তা না, বত্তা এই যে আমার মনে জীবনে আমি এটা প্রথম দেখলাম আর কি। এটার দাম কত? 150। 120 টাকা কি এইটা? 120 টাকা না? এটার দাম হলো 350 টাকা। একটা মজার একটা কথা শোনাই আপনাদেরকে, আল্লাহ নাকি সবকিছুর দিক পরিবর্তন করে একটা একটা করে। এক সময় ধনীরা আপনার বড় বড় মাছ খেত, গরিবরা আপনার এই ছোট ছোট মাছ খেত। তা এইভাবে আমি আমার একটা সিনিয়র ভাইয়ের কাছ থেকে শুনেছিলাম। তা পরবর্তীতে এখন 20-50 বছর গেল স্বাধীনতার পর, আপনার 1990 সালের দিকে বা 1995 2000 সালের দিকে যখন রোগ বালাই আপনার এই ভারতীয় উপমহাদেশ বাংলাদেশে আক্রমণ শুরু করলো, তখন আপনার ডাক্তার বলে দিল কি ধনীদেরকে আপনার এই ছোট ছোট মাছ খেতে, তখন আপনার আবার গরিবরা খুব বড় বড় মাছ খেতে। এই এক সময় মাটির জিনিসপত্র, এই জিনিসপত্রগুলো আগে দেখতাম যে গরিবরা ব্যবহার করতো, আর এখন আপনার বিভিন্ন বড় বড় বাড়িতে পর্যন্ত এটা ফ্যাশন হয়ে গেছে আর কি, আপনার এই যে মাটির এবং কাঠের শিল্পগুলো ব্যবহার করে। আমি এমনও বাড়িতে দাওয়াত খেয়েছি, আপনার ডাইনিং টেবিলে পর্যন্ত আমি পেয়েছি আপনার এই কাঠের প্লেট। চলবে কতদিন পর্যন্ত? লাখ টাকার ব্যাংক কি ভাবছেন? এটার দাম লাখ টাকা না, চাইলে আপনি 100 টাকা নোট রাখতে পারবেন এই জায়গায়। এই ব্যাংকটার প্রাইস কত? 120 টাকা। 120 টাকার একটা মাটির ব্যাংকে 1 লক্ষ টাকা পর্যন্ত জমাতে পারবেন। 280। চলেন এবার তাহলে আপনার এই ডান দিক থেকে আপনার ভ্রমণটা শুরু করি। আপনার ওই দিকে একটা স্টেজ করা আছে, ওই জায়গায় গান হবে কি প্রতিদিন? গতকালকে রাত্রে হয়েছে, আজকে রাত্রে হবে, আগামীকাল রাত্রে হবে, রবিবারে শেষ। প্রত্যেকটা আপনার উরুসে সহ আপনার মাজারে আসলে আপনার এরকম আপনার একটা বইয়ের দোকান পাওয়া যায়। কি ভাবছেন যে এইসব বইয়ের দোকানে আপনার এই যে গীতাঞ্জলি, চোখের বালে, কোহেলিকা এইসব বই বিক্রি হয় না। এইসব আপনার বইয়ের দোকানগুলোতে আসলে আপনি বেশিরভাগই আপনি সুফি সাধকদের বই পাবেন। এখানে যেই বইগুলো আছে সবগুলো বই আপনার সুফি সাধকদের। তবে একটা বইয়ের নাম আমাকে খুবই ভাবাচ্ছে, এই যে এইটা হলো আপনার সনাতনীদের প্রতীক, এইটা হলো আপনার খ্রিস্টানদের প্রতীক, আর এইটা কি সম্ভবত কি বৌদ্ধদের প্রতীক, এই চিহ্নটা সম্ভবত।
লেখা আছে আপনার সকল ধর্মই ইসলাম, নাজিমউদ্দিন আহমেদ ফারুক। বইটা পড়বো না, লেখকটা সম্পর্কে একটু দেখবো। লেখকটা সম্পর্কে এখানে তেমন কোনো তথ্য দেওয়া নাই, এই কারণে আপনাদেরকে জানাতে পারলাম না। তবে আর বাকি যে বইগুলো আছে সবগুলো বই আপনার হলো আপনার এই যে সুফি সাধকদের, বিশেষ করে আপনার এই যে আধ্যাত্মিক জগতের বই, যেমন আত্মসমর্পণ। কি ভাবছেন যে আপনার পুলিশের কাছে বা দেশের আইনের কাছে আত্মসমর্পণ? না, নিজেকে সঁপে দেয় আল্লাহর কাছে, আত্মসমর্পণ। রওজাটাতে পরে প্রবেশ করব, যে মাজারের যে মূল আকর্ষণটা এটা শেষে রেখেছি আর কি। মাজারটা অসম্ভব সুন্দর। আর এখন আপনার এই যে মেলাতের দিকে নেমে যাব, যে জায়গায় বাজারটা বসে, মেলার কি অবস্থা এটা দেখবো এবং কয়েকটা জিনিসপত্রের দাম জানবো এবং আপনাদেরকে জানাবো। চলেন যাই। এখন পিছনে আপনারা যে বড় স্টেজটা দেখতে পাচ্ছেন, এটা আপনার 3 দিন ব্যাপী অনুষ্ঠান। তো এই 3 দিন ব্যাপী, যে গতকালকে গেছে একদিন, আজকে একদিন শুক্রবার, শনিবার একদিন, 3 দিন রাতে আপনার সঙ্গীত পরিবেশন হবে এই জায়গায়। এটা হলো আপনার সেই স্টেজটা আর কি। আসলে এই উফাত দিবস উপলক্ষে 3 দিন ব্যাপী যে ছোট একটা অনুষ্ঠানে যে এতটা জাঁকজমকপূর্ণ হবে এটা ভাবাই যায়নি। একটু পর আপনার আসরের আজান পড়বে, 4টার দিকে জামাত হবে, এর আগেই আপনার অসংখ্য মানুষের সমাগম। এই যে এই দিকে হলো আপনার মেলাটা বসছে আর কি। এই দিক থেকে আপনার শুরু করে এই যে মেলাটা, এইদিকে ছোট্ট করে একটা ভ্রমণ করবো, এডিটের মাধ্যমে আস্তে আস্তে করে আপনাদের কাটিং করে দেখাবো। আর পরবর্তীতে আপনার এই যে এই রওজাটা আছে, এইদিকে আপনার কয়েকটা আপনার মুসাফিরখানা আছে সম্ভবত, আর এইদিকে একটা সরাইখানা আছে, আর এইটা হলো মূল রওজাটা। আমি এখন ঠিক রওজাটা বরাবর দাঁড়িয়ে আছি, এটাতে আমরা পরে প্রবেশ করবো। তাহলে চলেন এই দিক থেকে আগে যাই। শীত বস্ত্র থেকে শুরু করে যে কোনো বস্ত্র পেয়ে যাবেন। এখনকার আপনার শীতকালে আপনার সাধারণত এই মেলাগুলো বসে, আর প্রত্যেকটা আপনার এই মেলাতে গেলেই আপনার এই শীত বস্ত্রটা পেয়ে যাবেন স্বল্প মূল্যে। চলেন এদিকে যাব। এই চিরচেনা স্বাদ, এইগুলো না নিলে মনে হয় মেলা পূর্ণই হয় না আর কি। এগুলো পেয়ে যাবেন আপনার এখানে 2 থেকে 3টা দোকান আছে। চলেন এদিকে যাই। একটা বিষয় দেখতে পাচ্ছেন আপনার, এই যে কয়েকটা দোকান বন্ধ আছে, যেমন এটা হলো আপনার একটা দোকান, এটা বন্ধ আছে। আপনার পিছনে কয়েকটা দোকান বন্ধ আছে, এইগুলো আপনার সম্ভবত আসরের পর আপনার খোলা হবে। রাত 12টা, 1টা, 2টা, 3টা পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এই সঙ্গীত চলবে, এই গান চলবে, ততক্ষণ পর্যন্ত এই দোকানগুলো খোলা থাকবে। ওই বিশ্রামটুকুই এখন তারা করে নিচ্ছে। আর এখন আপনার অধিকাংশ দোকানই বন্ধ আছে, এইদিকে কয়েকটা দোকান বন্ধ আছে এবং ওই পাশে সম্ভবত কয়েকটা দোকান বন্ধ আছে। চলেন যাই, পেয়ে যাবেন। মেলা পরিভ্রমণ শেষ। এখন আপনার এই যে মূল যে আকর্ষণ, এটা হলো আপনার এই যে রওজার ভিতরে প্রবেশ করা। এই জায়গায় আমি এসে আপনার দেখলাম যে যদিও আপনার প্রত্যন্ত গ্রামাঞ্চল বলা যায় না, তবে আবার বললেও ভুল হবে না, আপনার নরসিংদী জেলার পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের আপনার দরিচর গ্রাম আর কি। রাস্তাটাও অবকাঠামো ব্যবস্থা তত উন্নত না আপনার, কিন্তু মাজারটা যে দেখলাম, মাজারটা অসম্ভব সুন্দর। এইটাই আমি আপনাদেরকে এখন দেখাবো। তবে একজন লোকের সাথে এই মুহূর্তে সাক্ষাৎ করা প্রয়োজন। আর এইদিকে হলো আপনার এই যে সরাইখানাটা। চলেন আগে সরাইখানাটা ভ্রমণ করি, তারপরে আপনার এই যে এটা মানে রওজাটা না, এটা হলো আপনার এই যে লিটন ফকিরের মাজারের যে আপনার সরাইখানাটা। এই জায়গায় আপনার খাওয়া দাওয়া তৈরি করা হয়, খাবার রান্না হয়। আর এই জায়গায় মনে হয় খাবারটা বিতরণ কি এই জায়গায় হয়, খাবারটা বিতরণ হয় আপনার সম্ভবত ওই জায়গায় আর কি। ওই যে গাছের যে নিচে আপনার বাদাই করে ঘাটটা, এই জায়গা। আর এই জায়গায় আপনার রান্না বান্না, এই যে গ্রাম অঞ্চলে যে আপনার এই মাজারে যে এত বড় রান্নার আয়োজন, এটা আমি শহর অঞ্চলে খুব কম দেখেছি আর কি। আর আমি আরেকটা জায়গা আপনার দেখেছি যে ফতেশ্বর মাজার, ওই মাজারে আপনার অনেকগুলো চুল্লি আছে রান্নার জন্য। আর এই জায়গায় আমি যে পরিমাপ দেখলাম আর কি, 1টা 2টা 3টা 3 বেলা কি উরুসের সময়, অনুষ্ঠানের সময় 3 বেলায় খাবার দেওয়া হয়। এদিকে অতিথি সহ না শুধুমাত্র ভক্তবৃন্দ যারা খাবার জন্য না? এখন আপনার এই যে রওজার ভিতরে যে রওজাটা, আর আপনার এইদিকে আমরা একটা ভবন দেখেছি আর কি, টিনের 2 4 চালা একটা টিনের ঘর। এইটা সম্পর্কে 2টা সম্পর্কে জানবো, আর এটা আমাদেরকে ঘুরে ঘুরে দেখাবেন। আমাদের সাক্ষাৎ হয়ে গেলে আপনার ওনার পরিচয়টা উনি নিজেই দেবেন এবং আমাদেরকে আপনার এই ভবনটা এবং এইটার ভিতরে রওজাটা পর্যন্ত ভ্রমণ করে দেখাবেন। চলেন ওনার সাথে আগে পরিচিত হয়নি। আসসালামু আলাইকুম, কেমন আছেন স্যার? আছি, ভালো আছি। আপনি আপনার নামটা এবং পরিচয়টা একটু দেবেন? আমার নাম জনাব মোহাম্মদ গুলজার হোসেন।
আমি হযরত দরবার বাবা লিটন শাহ দরবার শরীফের সভাপতি। শুরু থেকেই? শুরু থেকেই। কত বছর হলো প্রায়? এটা এই অনুষ্ঠান হলো ৯ম উপহার বার্ষিকী, আর ওনার মূল অনুষ্ঠান চলে ৩৫ বছর যাবত। ৩৫ বছর যাবত। তার মানে আপনার দায়িত্ব কি ৯ বছর যাবত? আমি ৩৫ বছর যাবত। ৩৫ বছর যাবত। আচ্ছা, এই ভবনটা এইটা কি মূলত এই যে এটা অফিস রুম হিসেবে ব্যবহার করা হয়, এবং আর অনুষ্ঠানের সময় কি অতিথিদের জন্য ছেড়ে দেওয়া হয়? ছেড়ে দেওয়া হয়। আচ্ছা, এটা কি ভ্রমণ করা যায় না আমরা সোজা এই রওজার ভিতরে প্রবেশ করব? না, সব ভ্রমণ করতে পারবেন। আচ্ছা, তাহলে চলেন এবার ভ্রমণ করতে পারবেন। রওজার পরিবেশটা আপনার এই যে এই জায়গার পরিবেশটা সত্যি মানে ভাষায় বর্ণনা করে বলার মতো না। গ্রামাঞ্চলে যে এত সুন্দর পরিবেশ পাওয়া যায়, এটা আপনাদের রুচির পরিচয় বহন করে। অসাধারণ। রওজার ভিতরে কয়টা কবর? রোজার ভিতরে একটা রোজাই, একটাই না? রোজাই। একটু আপনার এই দিক দিয়ে আর কি অনুষ্ঠানটা সম্পর্কে যদি স্যার কিছু বলতেন, যে কয়বার হয় বছরে? বছরে তিনবার হয়। বছরে 3 বার হয় অনুষ্ঠানটা? এটা হইলো উপাত বার্ষিকী। ওনার উপাত হইছে ৯ বছর হইছে। উপাতটা মানে কি যদি সহজ ভাষায় একটু বলতেন? উপাতটা মানে দেহ ত্যাগ করা। দেহ ত্যাগ করা মানে ইহলোক ত্যাগ করা। ইহলোক ত্যাগ করা। জি। আরেকটা কি জন্মবার্ষিকী উপলক্ষে হয়? যে জন্মবার্ষিকী উপলক্ষে হয়, আরেকটা বার্ষিকী অনুষ্ঠানও হয়। এর মাঝে বড় কোনটা? বড় দুইটাই বড়। ওনার উপাত বার্ষিকী বড়। চৈত্র মাসের ৭, ৮, ৯ তারিখে একটা অনুষ্ঠান হয়। উনি জীবিত থাকাকালে ওই অনুষ্ঠানটা করতো, ওইটা আমরা বার্ষিক অনুষ্ঠান হিসেবে গণ্য করি। ওইটাকে আপনারা গ্রহণ করেছেন বাৎসরিক অনুষ্ঠান হিসেবে। আর এটা হলো উপাত হিসেবে আমরা। উপাত কত বছর হয়েছে ওনার? উপাত হইছে ৯ বছর হইছে। ৯ বছর হয়েছে ওনার নবম উপাত বার্ষিকী চলছে আর কি। লিটন ফকির সাহেব, আমি শুনেছি উনি নাকি ইঞ্জিনিয়ার ছিলেন। উনি ইঞ্জিনিয়ার ছিলেন, ঢাকা পলিটেকনিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন, এবং জিএস ছিলেন তৎকালীন। তৎকালীন জিএস ছিলেন। আসলে জেনারেল লাইনে পড়াশোনা করে যে সুফি সাধক হওয়া যায়, এটা জ্বলন্ত প্রমাণ না? জ্বলন্ত প্রমাণ। এবং জেনারেল লাইনে উনি ডিগ্রি পাস করছেন, এবং ব্যাংকে কর্মরত ছিলেন। উনি ওনার যে জীবদ্দশায় যখন গুরুর কাছে গেছেন, তার গুরু সান্নিধ্য লাভ করছেন, তখন থেকে উনি সকল কিছু ছেড়ে দিয়েছেন। উনি ব্যাংকের চাকরি ছেড়ে দিয়েছেন, ইঞ্জিনিয়ারিং এসব সকল কিছু ছেড়ে দিয়েছেন। তারপর আপনারা যে সুফি লাইনটা গ্রহণ করেছেন, যে সুফি লাইনটা গ্রহণ করেছেন, এগুলো কি আপনার প্রতীকী আসন, প্রতীকী চেয়ার, খাট এমন না? ওনার ব্যবহৃত আপনার এই পালঙ্ক, এটা পালঙ্কটা হলো ওনার নিজের ব্যবহৃত। এই আসনে উনি নিজে সমাসীন থাকতেন, নিজে বসতেন না? ওনার রওজাটা কি উনি নিজে এই জায়গাটা পছন্দ করেছিলেন? জি, উনি এখানে অবস্থান করতেন। আমরা তরিকতের নিয়ম অনুযায়ী ওনাকে ভালো নিরাপত্তার জন্য যেটা লাগে, এই সেই সুবাদে আমরা এখানে আমরা ওনার রওজা করেছি। আচ্ছা, তাহলে এই দিকটাতে ঘুরে আমরা বিদায় নেব। হ্যাঁ, আর পরবর্তী অনুষ্ঠানে দাওয়াতটা যদি পরবর্তী অনুষ্ঠান আগামী চৈত্র মাসের ৭, ৮, ৯ তারিখে উক্ত অনুষ্ঠানের সবার দাওয়াত রইল। ওকে, তাহলে আমরা এবার এই দিক দিয়ে বেরিয়ে যাব না? জি, এই দিকে বেরোতে পারেন। আচ্ছা স্যার, সাক্ষাৎ খুব ভালো লাগলো আর কি। আসলে এটা আপনাদের সত্যি রুচির পরিচয় বহন করে আর কি। তাহলে এবার আমাদের বিদায়ের পালা, পুরো মাজারটা এবং আপনার অনুষ্ঠানটা সব ঘুরে দেখলাম, এবং এটা সম্প্রতি আপলোড হবে আমাদের এই চ্যানেল এবং পেজে। আপনাদেরকে দাওয়াত করা হয়েছে পরবর্তী যে অনুষ্ঠানটা হইতে। আর আজকে এটা শর্ট আকারে আপনার এই অনুষ্ঠানের দাওয়াতটা পৌঁছে দেওয়া হবে। আপনার আজকে এটা আপলোড হবে, আপনারা চাইলে আজকে রাতে এবং চাইলে আগামীকাল আপনারা অনুষ্ঠানে এসে যোগদান করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।